আসসালামু আলাইকুম। আমরা আজকে আমাদের ত্বকীয় টিস্যুতন্ত্রের ক্লাস নিয়ে চলে আসলাম। তো চলো আমরা ত্বকীয় টিস্যুতন্ত্র নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা যেহেতু টিস্যুতন্ত্রের বিষয়, টিস্যু জিনিসটাকে সেটা নিয়ে একটু আলোচনা করব। আমরা নিশ্চয়ই জানি প্রত্যেকটা উদ্ভিদ বা প্রাণী, যে কোনো জীবদেহের ক্ষুদ্রতম একক হচ্ছে কোষ। তার মানে প্রত্যেকটা জীবদেহ গঠন করতে গেলে কি লাগে? কোষ লাগে। এবং মানবদেহে এই কোষের সংখ্যা কত? প্রায় 100 ট্রিলিয়ন। এবং উদ্ভিদ দেহে এই কোষের সংখ্যা ভিন্ন হতে পারে। বড় উদ্ভিদে আকারে কোষের সংখ্যা বেশি থাকে, আবার তুলনামূলকভাবে ছোট উদ্ভিদে কোষের পরিমাণ কম থাকে। তো কোষগুলা মোটামুটি একটা কোষে কি কি জিনিস থাকে আমরা যদি একটু খেয়াল করি। একটা কোষে আমরা জানি যে একটা নিউক্লিয়াস থাকতে পারে, তার চারিদিকে একটা কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন থাকে, এবং এর ভিতরে কিছু সাইটোপ্লাজম থাকে বা সাইটোপ্লাজমীয় কিছু অঙ্গাণু থাকে। এই মিলে মোটামুটি একটা কোষ গঠিত হয়। আর যদি সেটা উদ্ভিদ কোষ হয় তাহলে তার বাইরে একটা কোষ প্রাচীরও থাকবে। তো মোটামুটি এই হচ্ছে একটা উদ্ভিদ কোষের গঠন। তো আমরা যদি একটু হিসাব করি, একটা উদ্ভিদ কোষে সাপোজ এই কোষগুলো মিলেই কিন্তু একটা টিস্যুতন্ত্র গঠিত হচ্ছে। তাহলে অনেকগুলা কোষ যখন এক জায়গায় হচ্ছে, তখন সেটাকে আমরা কি বলতেছি? তখন সেটা হচ্ছে কি? টিস্যু। তাহলে আমরা টিস্যুর ক্ষেত্রে আমাদের দুইটা বিষয় মাথায় রাখতে হবে। প্রথম কথা, অনেকগুলো কোষ একত্রিত হয়ে যখন একই ধরনের কাজ করবে তখন সেটাকে আমরা বলবো টিস্যু। তাইলে প্রথম কথা, এখানে যে আমরা 6টা কোষ দেখাইছি, সাপোজ এই অনেকগুলো কোষ এখানে একত্রিত হইলো, এটা একটা শর্ত। সেকেন্ড শর্ত কি? এই কোষগুলোকে একই ধরনের কাজ করতে হবে। সেটা হতে পারে শারীরতাত্ত্বিক, হতে পারে গঠনগত, তাহলে তাকে বলবো টিস্যু। তাহলে আমরা বলতে পারি যে কোষ থেকে অনেকগুলো কোষ মিলে যেটা গঠিত হয় সেটা হচ্ছে টিস্যু। এবং সেই অনেকগুলো কোষ কি ধরনের কাজ করবে? একই ধরনের কাজ করবে। এবার আসি, আমাদের যদি চিন্তা করি এক এক জায়গায় এক এক ধরনের টিস্যু গঠিত হয়। যেমন ধরো আমাদের মোটামুটি মানবদেহে বিভিন্ন ধরনের টিস্যু থাকে। উদ্ভিদের ক্ষেত্রে যে টিস্যুগুলো, এই টিস্যুগুলো যখন আবার অনেকগুলো টিস্যু মিলিত হয়ে একটা নির্দিষ্ট কাজ করে তখন তাকে আমরা বলি টিস্যুতন্ত্র। যখন অনেকগুলো টিস্যু মিলিত হয়ে একটা নির্দিষ্ট কাজ করে তখন আমরা তাকে বলি টিস্যুতন্ত্র। এখন চলো টিস্যুতন্ত্রের মধ্যে এই তন্ত্রগুলো দিয়ে কি কি কাজ হয় এবং উদ্ভিদে কি কি ধরনের টিস্যুতন্ত্র থাকে সেটা একটু আমরা আলোচনা করি। তো তাইলে আমাদের প্রথমে জানতে হবে উদ্ভিদের টিস্যুতন্ত্র কি কি ভাবে গঠিত বা কয় ধরনের টিস্যুতন্ত্র নিয়ে একটা উদ্ভিদ গঠিত। উদ্ভিদের টিস্যুতন্ত্রের কথা যদি বলি, মোটামুটি 3 ধরনের টিস্যুতন্ত্র নিয়ে উদ্ভিদ গঠিত। কি কি? নাম্বার 1 যেটা আজকে আমাদের টপিক, সেটা হচ্ছে ত্বকীয় টিস্যুতন্ত্র। নাম্বার 2 সেটা হচ্ছে পরিবহন টিস্যুতন্ত্র। নাম্বার 3 ভিত্তি বা মূলীয় টিস্যুতন্ত্র। তো দেখি ত্বকীয় টিস্যুতন্ত্রকে আমরা ইংরেজিতে কি বলি? এপিডার্মাল টিস্যুতন্ত্র। পরিবহনকে কি বলি? ভাস্কুলার টিস্যুতন্ত্র। আর ভিত্তিকে বলা হয় ইংরেজিতে গ্রাউন্ড টিস্যুতন্ত্র। ইংরেজি নামগুলো আমাদের কিন্তু সাথে জেনে রাখতে হবে। এখন চলো, আমাদের আলোচ্য বিষয় কিন্তু এপিডার্মাল বা ত্বকীয় টিস্যুতন্ত্র। সুতরাং আমরা এপিডার্মাল বা ত্বকীয় টিস্যুতন্ত্র নিয়েই কিন্তু বিশ্লেষণ করব আজকে। তো তাহলে প্রথমে আমাদের জানা প্রয়োজন হোয়াট ইজ এপিডার্মাল। দেখো, এপিডার্মাল এই শব্দটাকে যদি আমরা বিশ্লেষণ করি দুইটা জিনিস পাই। একটা হচ্ছে কি? এপি প্লাস ডার্মাল। কেমন হইলো? এপি মানে কি? এপি মানে উপরে। আর ডার্মাল মানে কি? ডার্মাল মানে অন্ততক। তাহলে এপিডার্মাল এক কথায় যদি বলি আমরা কি বলতে পারি? যে অন্ততকের উপরের স্তরকে আমরা বলি এপিডার্মাল। বিষয়টা এমন হতে পারে, ধরো এটা হচ্ছে আমার অন্ততক, এর উপরে যদি একটা স্তর থাকে, ধরো এটা সেই উপরের স্তর, তাহলে এইটাকে আমরা বলবো এপিডার্মাল, আর ভিতরের এইটাকে বলবো ডার্মাল। তো এপিডার্মাল তাহলে কি? দেখো তো, উপরের অন্ততকের উপরের স্তরকে বলি এপিডার্মাল। তাহলে আমরা এক কথায় বলতে পারি এটা কি বলতো? এটা হচ্ছে বহিত্বক। তার মানে এপিডার্মালের বাংলা অর্থ আমরা কি বলতে পারি? বহিত্বক বা ত্বক। এক কথায় বললে কি? ত্বক। তাইলে এপিডার্মাল টিস্যুতন্ত্রকে বলি আমরা ত্বকীয় টিস্যুতন্ত্র, আমরা এটার অর্থ করছি। তো তাইলে মোটামুটি আমরা বলতে পারি যে আমাদের এপিডার্মাল টিস্যুতন্ত্র দ্বারা কি গঠিত হয়? উদ্ভিদ দেহের
ত্বক গঠিত হয় এপিডার্মাল টিস্যুতন্ত্র। এখন কথা হচ্ছে এই এপিডার্মাল টিস্যুতন্ত্র কোথায় কোথায় থাকে? মোটামুটি উদ্ভিদের প্রধান প্রধান অংশগুলো কি কি বলতো? উদ্ভিদের প্রধান অংশের কথা বললে আমরা পাবো কি? মূল পাবো, কাণ্ড পাবো, মূল, কাণ্ড, পাতা, ফুল, পাপড়ি, এগুলো হচ্ছে আমাদের উদ্ভিদের প্রধান প্রধান অংশ। এবং তাইলে উদ্ভিদের এই মূল, কাণ্ড, পাতা, ফুল এগুলোর উপরের যে আবরণ গঠিত হয় সেই উপরের আবরণটা গঠিত হয় এপিডার্মাল টিস্যুতন্ত্র দিয়ে। তাহলে এগুলোর উপরের আবরণ গঠিত হয় কি টিস্যুতন্ত্র দিয়ে? এপিডার্মাল টিস্যুতন্ত্র দিয়ে। তো এখন খেয়াল রাখো, এপিডার্মাল টিস্যুতন্ত্র দিয়ে তো এগুলো গঠিত হইলে তাহলে কিন্তু আমরা একটা কথাই বলতে পারি, এপিডার্মাল টিস্যুতন্ত্র জিনিসটা কি? এটা কি করে? এটা উদ্ভিদের কাভারিং দেয়। কি করে? উদ্ভিদের কাভারিং দেয়, একদম বাইরের আবরণ। এবং এই কাভারিং দিয়ে কি কাজ হবে? এই কাভারিং দিয়ে কিন্তু এটা উদ্ভিদকে কিন্তু বিভিন্ন বাইরের যে অবস্থা বা প্রতিকূল বিপদ টিপদগুলো আছে, প্রতিকূল অবস্থা থেকে উদ্ভিদকে কিন্তু রক্ষা করবে। তাহলে আমরা মোটামুটি ত্বকীয় টিস্যুতন্ত্রের অর্থটা জানলাম। এখন এই যে ত্বকীয় টিস্যুতন্ত্রের কি কি অংশ নিয়ে ত্বকীয় টিস্যুতন্ত্র গঠিত, আমরা এখন সেগুলো নিয়ে আলোচনা করব। দেখো, ত্বকীয় টিস্যুতন্ত্রকে আমরা যদি এখানে একটু ভাগ করার চিন্তা করি, যে যে অংশগুলো আমরা ত্বকীয় টিস্যুতন্ত্রের ভিতরে পাবো, মোটামুটি ত্বকীয় টিস্যুতন্ত্রকে আমরা 3টা অংশে ভাগ করতে পারি। আই রিপিট, ত্বকীয় টিস্যুতন্ত্রকে আমরা 3টা অংশে ভাগ করব। একটা হচ্ছে কি? ত্বক, যেটা আমাদের সব থেকে কমন। সেকেন্ড কি? ত্বকের থেকে কিছু জিনিস আছে উপবৃদ্ধি হয়, অর্থাৎ আমরা বলতে পারি ত্বকীয় উপবৃদ্ধি, যেগুলো ত্বক থেকে উদ্গত বা অতিরিক্ত আকারে বের হয়। আর আরেকটা কি? কিছু জিনিস থাকে ত্বকের ভিতর, কিছু ছিদ্র তৈরি থাকে, যাকে আমরা বলি ত্বকীয় রন্ধ্র। ত্বকীয় রন্ধ্র। তাহলে আমাদের মোটামুটি এখানে কয়টা জিনিস আছে? দেখো, 3টা জিনিস আছে। ত্বক, ত্বকীয় উপবৃদ্ধি এবং ত্বকীয় রন্ধ্রের সমন্বয়ে কিন্তু একটা ত্বকীয় টিস্যুতন্ত্র গঠিত। এবং এই যে 3টা অংশে ত্বকীয় টিস্যুতন্ত্র গঠিত, এটা কিন্তু একজন বিজ্ঞানী বলেন। তার নাম কি? তার নাম ছিল স্যাক্স। তার নাম কি ছিল? SCHS, এনার নামটা ছিল। তো এখন এই 3টা অংশের মধ্যে ত্বকীয় বা এপিডার্মাল টিস্যুতন্ত্রের প্রধান অংশ কোনটা? ত্বকীয় বা এপিডার্মাল টিস্যুতন্ত্রের প্রধান অংশ নাম শুনেই বোঝা যাচ্ছে, সেটা হচ্ছে কি? ত্বক। এই ত্বকটাই কিন্তু এর প্রধান অংশ। এবং এই ত্বকের আবার অনেকগুলো পার্ট বা অনেকগুলো অংশ আছে, যেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। তো চলো তার আগে একটু জেনে নিই, এই যে এপিডার্মিস বা ত্বকীয় টিস্যুতন্ত্র, এটা কোত্থেকে উদ্ভব লাভ করে সেটা একটু জানা প্রয়োজন। দেখো, আমাদের এই যে এপিডার্মিস বা ত্বক, এটা উদ্ভবের ক্ষেত্রে আমাদের একটা জায়গা থেকে উদ্ভব, সেটা হচ্ছে কি? প্রোটোডার্ম থেকে উদ্ভব হয়। কোত্থেকে? প্রোটোডার্ম থেকে উদ্ভব হয়। এই প্রোটোডার্ম জিনিসটা কি? প্রোটোডার্মটা হচ্ছে এক ধরনের ভাজক টিস্যু, অর্থাৎ একদম বাইরের বা বলা যেতে পারে ভাজক টিস্যুর একদম বাইরের যে আবরণ, সেটাকে আমরা বলতে পারি প্রোটোডার্ম বা আদি ভাজক টিস্যু, সহজ কথায় বলতে পারি। প্রোটো মানে কি? আদি। তাহলে প্রোটোডার্ম থেকেই কিন্তু আমাদের এই এপিডার্মিস বা ত্বক উদ্ভব ঘটে। এটা এমন সাইকেলে ঘটে, প্রোটোডার্মের পরে আসবে কি? ডার্মিস। প্রোটোডার্মের পরে কি? ডার্মিস। এবং ডার্মিসের পরে আসবে আমাদের এপিডার্মিস বা ত্বক। এই পোর্শনটা মেনটেন করে ইনি এর বিভাজনটা বা এটার উৎপত্তিটা ঘটে। তাহলে এটার উৎপত্তিটা আমরা দেখলাম। এবার আমাদের যেটা জানা প্রয়োজন যে এই ত্বকের কি কি অংশ আছে। দেখো, এখানকার ত্বকেরও বেশ কয়েকটা অংশ নিয়ে গঠিত, যেটা নিয়ে আমরা একটু কথা বলবো। তার আগে একটু আমাদের জেনে নিতে হবে। দেখো, এপিডার্মাল টিস্যুতন্ত্রটা যদি আমরা একটু লক্ষ্য করি, দেখো এইটা আমরা এখানে 2টা চিত্র আঁকিয়েছি। এটা হচ্ছে আমাদের একটা কাণ্ডের চিত্র, আর নিচে যেটা দেখতে পাচ্ছ এটা একটা মূলের চিত্র। এখানে কিন্তু আমাদের এই এপিডার্মাল টিস্যুতন্ত্র আঁকানো হয়েছে। কেমনে আঁকানো হয়েছে? দেখো, এইখানে যে কাণ্ডের চিত্রটা দেখতে পাচ্ছ, এটা কয় স্তর? দেখো তো, এগুলার কিন্তু একটা স্তরই রয়েছে, এখানে কিন্তু জাস্ট একটা সারি রয়েছে। তাহলে আমরা বলতে পারি কাণ্ডের যে ত্বকীয় টিস্যুতন্ত্র বা এপিডার্মাল টিস্যুতন্ত্র গঠিত, সেটা কয় স্তরী? সেটা হচ্ছে এক স্তরী। কয় স্তরী? সেটা হচ্ছে এক স্তরী। আমরা কিন্তু বলতে পারি এক স্তরী ত্বকীয় টিস্যুতন্ত্র। কয় স্তরী? এক স্তরী। এখন এই যে এই এক স্তরী বিভিন্ন কোষ দিয়ে গঠিত। এটা কি ধরনের কোষ দিয়ে গঠিত? এটা হচ্ছে প্যারেনকাইমাল কোষ দিয়ে গঠিত। তাহলে কি বলতে পারি আমরা? এক স্তরী প্যারেনকাইমাল কোষ দিয়ে আমাদের এপিডার্মাল টিস্যুতন্ত্র গঠিত। তাহলে আমাদের ত্বকের বলতে গেলে ত্বকের প্রধান যে অংশ, তার প্রথম অংশটা কি? সেখানে থাকবে প্যারেনকাইমা। থাকবে কি? থাকবে প্যারেনকাইমা। দেখো, এই প্যারেনকাইমাটি কি? প্যারেনকাইমা কিন্তু এক ধরনের ভাজক, প্যারেনকাইমা এক ধরনের কিন্তু স্থায়ী টিস্যু। প্যারেনকাইমা কি?
প্যারেনকাইমা হচ্ছে এক ধরনের স্থায়ী টিস্যু। আমাদের যে টিস্যুর ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। তাহলে আমরা মোটামুটি একটু জানলাম যে এখানে যে প্যারেনকাইমাটা, এইটা কিন্তু আমাদের এই প্যারেনকাইমা কোষ দিয়ে আলটিমেটলি আমাদের ত্বকীয় টিস্যুতন্ত্র গঠিত হয়। তাহলে আমরা কিন্তু এখানে এই জিনিসটা ক্লিয়ার হইলাম যে এর জিনিসটা। এবার চলো আমরা এখানে পরবর্তী আর কি কি অংশ নিয়ে আমাদের এই জিনিসটা গঠিত হয় সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। তো চলো আমাদের প্রথমে যে জিনিসটা মাথায় রাখতে হবে, এই প্যারেনকাইমা টিস্যুটা কি ধরনের টিস্যু সেটাও কিন্তু আমাদের একটু জানতে হবে। আমি আবারও বলছি, এই প্যারেনকাইমা টিস্যুটা কি ধরনের টিস্যু সেটাও কিন্তু আমাদের একটু জানতে হবে। তাহলে দেখো আমাদের মোটামুটি আমরা এখান থেকে যে টিস্যুগুলো আমরা যদি আগে থেকে একটু পড়ি তাহলে কিন্তু আমাদের একটা মোটামুটি আইডিয়া সেখান থেকে আমরা পাবো। তো চলো আমরা এগুলো নিয়ে একটু বিশ্লেষণ করব। তো তার আগে আমাদের অন্যান্য যে জিনিসগুলো আছে সেগুলো সম্পর্কে একটু ছোট্ট করে জানতে হবে। সেগুলো কি, এছাড়া এখানে আরও জিনিস থাকবে, যেমন কর্ক কোষ থাকবে। কি কোষ? কর্ক কোষ থাকবে। সো এই কর্ক কোষটা সম্পর্কে আমাদের একটু জানতে হবে বা একটু ধারণা নিতে। আচ্ছা তাহলে চলো এবার আমরা তাহলে এটা আমরা জানলাম মোটামুটি একস্তরী প্যারেনকাইমা কোষ দিয়ে কি গঠিত, আমাদের ত্বকটা গঠিত। এখন মূলের ক্ষেত্রে যদি বলি, দেখো মূলের কোষটাও কিন্তু আমাদের এক স্তরী। তাহলে মূল হোক বা কাণ্ড হোক, ত্বকের টিস্যুতন্ত্র কয় স্তরী হবে? অবশ্যই এক স্তরী হবে। তবে বিশেষ ক্ষেত্রে কিন্তু বহু স্তরী হতে পারে, সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব। তবে মেইনলি এটা কি হবে? এক স্তরী দ্বারা গঠিত হবে। এই যে মূলটা দেখতেছো, মূলের ক্ষেত্রে একটা বিশেষ বিষয় হবে, সেটা কি? এই মূলের এই জায়গা থেকে মাঝে মধ্যে অতিরিক্ত একটা জিনিস বা রোম বের হবে, অতিরিক্ত রোম বের হবে, যেটাকে আমরা বলি মূলোরোম। তাইলে মূলের যে প্যারেনকাইমা কোষ বা মূলের যে ত্বক আছে সেই জায়গা থেকে একটা বিশেষ রোম বা ট্রাইকোম বের হয়, যেটাকে আমরা বলি মূলোরোম। কি বলি? মূলোরোম বলে থাকি। তাহলে এটা আমরা মোটামুটি জানলাম। তো চলো প্যারেনকাইমার পরে আমাদের কি থাকতেছে, এখানে এক ধরনের কর্ক টিস্যু থাকবে। কি থাকবে? কর্ক টিস্যু। এখন এই কর্ক টিস্যুটা কি? কর্ক এই জিনিসটা আসছে কর্ক ক্যাম্বিয়াম থেকে। কোত্থেকে? কর্ক ক্যাম্বিয়াম থেকে এটা মেইনলি তৈরি হয়। এখন এই কর্ক টিস্যুর কাজটা কি? দেখো কর্ক টিস্যুর কারণে কিছু কিছু গাছের ক্ষেত্রে লক্ষ্য করে দেখবা, গাছের বাইরে থেকে আমাদের একটা ফাটল তৈরি হয়। কি তৈরি হয়? একটা ছালের দিকে দেখা যায় যে একটু ফেটে যাচ্ছে। অনেক গাছে দেখবা যে গাছের যে বাকলের ওই জায়গা থেকে ভিতরের দিকে হালকা ফেটে যাচ্ছে। এইটার কারণ কিন্তু এই কর্ক টিস্যু। কর্ক টিস্যুর কারণে কিন্তু এটা অনেকটা ফেটে যায়। তো আমরা কর্ক কোষ বা কর্ক টিস্যু জানলাম। এছাড়া এখানে যে যে জিনিস আছে সেগুলো সম্পর্কে আমাদের একটু জানতে হবে। কি কি থাকবে? ত্বকের আর একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সিলিকা কোষ। কি কোষ? সিলিকা কোষ। এইটা নামটা একটু নতুন মনে হতে পারে তোমাদের, কিন্তু এটা সম্পর্কে আমাদের একটা সুন্দর ধারণা ইনশাল্লাহ এখন ক্রিয়েট হবে। সিলিকা শব্দের সাথে তোমরা কিন্তু পরিচিত। সিলিকা মানে কিন্তু আসলে এটা সিলিকন ডাইঅক্সাইড। এটা কি? সিলিকন ডাইঅক্সাইড। তাহলে সিলিকন ডাইঅক্সাইড কোথায় পাওয়া যায় বলো তো? বালিতে সিলিকন ডাইঅক্সাইড পাওয়া যায় কিন্তু। তাইলে এই সিলিকাটাও থাকে কোথায়? এই উদ্ভিদের ত্বকে কিন্তু সিলিকা থাকতে পারে। তবে সব উদ্ভিদের ত্বকে সিলিকা থাকবে বিষয়টা এরকম কিন্তু মোটেই না। কোন কোন উদ্ভিদের ত্বকে সিলিকা থাকবে সেটা নিয়ে একটু আলোচনা করি চলো। মোটামুটি আমাদের যে ঘাস জাতীয় উদ্ভিদগুলো আছে, ঘাস জাতীয় উদ্ভিদের ত্বকের কিনারে, ঘাস জাতীয় উদ্ভিদের ত্বকের কোথায়? কিনারে। ঘাস জাতীয় উদ্ভিদের ত্বকের কিনারে কিনারে আমাদের এই সিলিকা থাকে। কি থাকে? সিলিকা থাকে। এই সিলিকা থাকলে কি সুবিধা? দেখো ঘাস জাতীয় উদ্ভিদ কি কি আছে তোমরা নিশ্চয়ই জানো, যে যেমন ভুট্টা উদ্ভিদ আছে, নরমাল দুর্বা ঘাস আছে, এগুলো সবই ঘাস জাতীয় উদ্ভিদ। এছাড়া তোমার হচ্ছে নেপিয়ার ঘাস, এগুলো সবই ঘাস জাতীয় উদ্ভিদ। বাঁশ আছে। তো এই যে ঘাস জাতীয় উদ্ভিদে সিলিকা থাকে, সিলিকা থাকার ফলে কি ঘটতেছে? দেখো সিলিকা থাকার কারণে ঘাস জাতীয় উদ্ভিদ কিন্তু ওইখানে একটু ধারালো হয়। পাঁচটা কি হয়? ধারালো হয়। অনেক সময় খেয়াল করবা যারা গ্রাম অঞ্চলে থাকো, ঘাসে যদি অনেক জোরে এরকম লাগে বা বাঁশের পাতায় যদি একটু জোরে লাগে তাইলে ওই জায়গা কেটে যায়। এর কারণ কি? এই যে এখানে এই সিলিকা আছে, এই সিলিকা থাকার কারণেই কিন্তু ওই জায়গাগুলা ধারালো হয় এবং আলটিমেটলি ঘাসের ওই পাতায় অনেক সময় হাত বা হাতের বিভিন্ন অংশ কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাহলে আমরা মোটামুটি জানলাম তাহলে সিলিকা থাকবে। আর কি থাকতে পারে? আর থাকতে পারে বুলিফর্ম কোষ নামে একটা কোষ থাকে। বুলিফর্ম কোষ। বুলিফর্ম কোষ জিনিসটা নামটা শুনো, বুলিফর্ম শব্দটার সাথে আমাদের সুন্দর মতো পরিচিত হইতে হবে, কারণ তা না হইলে কিন্তু আমরা জিনিসগুলা ভালো কনসেপ্ট ক্লিয়ার হবে না। বুলিফর্ম শব্দটা যদি আমরা একটু খেয়াল করি, বুলিফর্ম, ঠিক আছে, বুলিফর্ম শব্দটা আসছে বাবল থেকে। কি থেকে? বাবল থেকে। বাবল মানে তোমরা নিশ্চয়ই জানো যে এরকম যে কোনো একটা শেপ,
গোলাকার টাইপের একটা শেপ, তাকে আমরা বলি কি বাবল। সো এই যে বাবল হয়, অর্থাৎ এই যে কোষগুলো থাকে, এই কোষগুলোর ভিতরে এরকম একটা গহ্বর থাকে, ফাঁপা এবং বাবল শেপ গহ্বর থাকে, এজন্য এই কোষগুলোর নাম হয়েছে বুলিফর্ম কোষ। এখন এরকম বাবল শেপ ফাঁকা গহ্বর বা বুলিফর্ম কোষ কোন উদ্ভিদে থাকে সেটাও জানতে হবে। এটা মেইনলি আমরা একটা উদ্ভিদে পাই, সেটা হচ্ছে কি ভুট্টা উদ্ভিদে এই কোষটা পেয়ে থাকি। ভুট্টা উদ্ভিদে বুলিফর্ম কোষ পাওয়া যায়। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন তোমাদের পরীক্ষার জন্য। সো এটা আমাদের জানবো। নেক্সট আর কি কি কোষ থাকতে পারে? এছাড়া আমাদের এখানে কিন্তু আরেকটা বিশেষ কোষ থাকে, তার নাম হচ্ছে মাইরোসিন কোষ। কি নাম? মাইরোসিন কোষ। মাইরোসিন কোষ। মাইরোসিন কোষটা কি? মাইরোসিন কোষ কিন্তু এক ধরনের থলে জাতীয় কোষ। কেমন? তোমরা নিশ্চয়ই সরিষা উদ্ভিদের নাম শুনছো। কিসের নাম? সরিষা। তো সরিষা উদ্ভিদে কিন্তু এই মাইরোসিন কোষ থাকে। সরিষাতে দেখা যায় যে তার যে ত্বক, সরিষার ত্বকে, সরিষা উদ্ভিদের ত্বকে একটা থলে সদৃশ অর্থাৎ ব্যাগ সদৃশ এখানে কিছু উৎসেচক বা এনজাইম ইংরেজিতে বলা হয়, এনজাইম থাকে। তো এই এনজাইম সমৃদ্ধ কিছু কোষ থাকে, সেই এনজাইম সমৃদ্ধ এই থলে আকৃতির যে কোষ থাকে ওর ভিতরে, সেই কোষটাকেই বলি মাইরোসিন। এবং মাইরোসিন কোষ কই পাওয়া যায়? সরিষার ত্বকে মাইরোসিন কোষ পাওয়া যায়। তাহলে আমরা মোটামুটি এটাও একটু জানলাম। আর কি থাকতে পারে? আর একটা জিনিস আমাদের ত্বকে থাকতে পারে, সেটা লিথোসিস। কি থাকে? লিথোসিস। লিথোসিস থাকতে পারে। দেখো এই লিথোসিস জিনিসটা কি একটু আমাদের বিশ্লেষণের প্রয়োজন আছে, কারণ এটা তোমাদের সাথে একটু অপরিচিত মনে হতে পারে। লিথোসিস, লিথোসিস যেখানেই লিথো থাকবে, লিথ মানে পাথর, লিথ মানে কি? পাথর। লিথ মানে যেখানেই লিথ থাকবে বুঝতে হবে পাথর। তাহলে লিথ মানে পাথর যেহেতু, তার মানে লিথোসিসের সাথে পাথরের সম্পর্ক আছে। আমরা জানি চুনা পাথরের সংকেত কি? ক্যালসিয়াম কার্বনেট। চুনা পাথরের সংকেত কি? ক্যালসিয়াম কার্বনেট। সুতরাং লিথোসিসে কিসের কণা থাকে? ক্যালসিয়াম কার্বনেটের কণা থাকে। তাহলে লিথোসিসটা কি? এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট যুক্ত একটা কণা, এটাকে বলা হয় লিথোসিস। এবং এই ক্যালসিয়াম কার্বনেট যুক্ত লিথোসিস কণা কোথায় পাওয়া যায়? এটা আমরা বট, অশ্বত্থ এ সকল গাছে পেয়ে থাকি। কোথায় পাবো? বট, অশ্বত্থ এ সকল গাছের পাতায় আমরা লিথোসিস বা ক্যালসিয়াম কার্বনেট জাতীয় পদার্থ পেয়ে থাকি। তো এখানে আরেকটা কথা মনে রাখো যে এই যে এগুলো কিন্তু অনেকটা থোকার মতো করে থাকে। কি থাকে? থোকার মতো করে। যে আঙুর যেমন থোকা আকারে থাকে না, আঙুর যেমন থোকা আকারে থাকে, এই লিথোসিস গুলো থোকার মতো করে থাকে। এই জন্য অনেক ক্ষেত্রে এই লিথোসিসকে কি বলা হয়? সিস্টোলিথো বলা হয়। লিথোসিসকে কি বলা হয়? সিস্টোলিথো বলা হয়। তোমরা নিশ্চয়ই সিস্টোলিথ শব্দটা পড়ছো প্রথম অধ্যায়ে, এই সিস্টোলিথ শব্দের সাথে নিশ্চয়ই তোমরা পরিচিত হয়েছো। তাহলে মোটামুটি আমরা আমাদের যে ত্বকীয় টিস্যুতন্ত্র, ত্বকের কথা বললাম, সেখানে আমরা কি কি পাইলাম? প্যারেনকাইমা, কর্ক, সিলিকা কোষ, বুলিফর্ম, মাইরোসিন কোষ, লিথোসিস। এই প্যারেনকাইমা কোষটা আমাদের ত্বকীয় টিস্যুতন্ত্রের প্যারেনকাইমা কোষ কয় স্তরী? এক স্তরী প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত। এবং এটা সব সময় ত্বকের টিস্যুতন্ত্রের কোষটা কয় স্তরী হবে? এক স্তরী দ্বারা, সেটা মূল হোক কিংবা কাণ্ড হোক। তবে একটা ক্ষেত্রে আমাদের বহু স্তরী থাকতে পারে, সেটা আমি পরে আলোচনা করতেছি। এছাড়া কি থাকবে? সিলিকা কোষ থাকবে। সিলিকা কোষটা কি? সিলিকন ডাইঅক্সাইড সমৃদ্ধ কোষ। এটা কোথায় পাওয়া যায় সিলিকা কোষ? এটা ঘাস জাতীয় উদ্ভিদের পাতার কিনারে সিলিকা কোষ পাওয়া যায়। আর একটা কি? বুলিফর্ম। বুলিফর্মটা কি? বাবল শেপ। বাবল শেপ এই কোষটা পাওয়া যায় কোথায়? এটা ভুট্টা উদ্ভিদে এক ধরনের বাবল শেপ গহ্বর পাওয়া যায়। লাস্টে কি? মাইরোসিন কোষ। মাইরোসিন কোষ কই পাওয়া যায়? এটা হচ্ছে এনজাইম সমৃদ্ধ একটা থলে টাইপের জিনিস, যেটা সরিষার ত্বকে পাওয়া যায়, সরিষা উদ্ভিদের ত্বকে। আর একদম শেষে লিথোসিস। লিথো মানে কি? পাথর, অর্থাৎ এটা ক্যালসিয়াম কার্বনেট সমৃদ্ধ একটা জিনিস, এই জন্য এর নাম হয়েছে লিথোসিস। এটা কই পাওয়া যায়? বট, অশ্বত্থ এসব গাছের পাতায় এই লিথোসিস পাওয়া যায়। তাহলে মোটামুটি আমরা এখানে জানলাম এগুলো। এখন একটা কথা, আমি এই যে মূলের ক্ষেত্রে দেখো আমরা এখানে এপিডার্মিস কথাটা ব্যবহার করছি। এপিডার্মিস কথাটা মেইনলি কাণ্ডের জন্য প্রযোজ্য। কার জন্য প্রযোজ্য? কাণ্ডের জন্য এপিডার্মিস কথাটা প্রযোজ্য। তবে কাণ্ড, তারপরে ফুল বা পাপড়ি এগুলোর জন্য এপিডার্মিস শব্দটা চলে। কিন্তু মূলের ক্ষেত্রে আমরা মূলের যে বহিরাবরণ সেটাকে এপিডার্মিস না বলে এটাকে আমরা বলি এপিব্লেমা। মূলের বহিরাবরণকে আমরা বলি এপিব্লেমা। মাইন্ডিট, এপিব্লেমা। এবং এই এপিব্লেমাটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, কারণ এপিব্লেমাতে কোনো কিউটিকলের আবরণ থাকে না। এপিব্লেমাতে কোনো কিউটিকলের আবরণ থাকে না, তার মানে নো কিউটিকল।
এখানে মাথায় রাখবা এপিডার্মিস বা ত্বকের অন্যান্য যে জায়গাগুলো আছে, সেটা হতে পারে কাণ্ড, হতে পারে পাতা, হতে পারে মূল, সেগুলোর বাইরের আবরণে কিউটিকল থাকতে পারে, কিন্তু শুধুমাত্র এপিব্লেমা বা মূলের যে ত্বক, এখানে কোনো ধরনের কিউটিকলের আবরণ থাকে না। এটা একটা স্পেশালিটি এবং অ্যাডমিশন টেস্ট বা যে কোনো পরীক্ষার জন্য তোমাদের এইচএসসির জন্য বেশ ইম্পর্টেন্ট একটা কথা। তো এবার আমরা মোটামুটি এবার যে জিনিসটায় যাব সেটা হচ্ছে এই জায়গাগুলোর পরে আমাদের আরও অন্য ধরনের কোনো বিভাজন ঘটতে পারে কিনা সেটা নিয়ে আমরা একটু কথাবার্তা বলবো। দেখো আমাদের এই জায়গাটাকে আমরা কি বললাম, মূল থেকে কিন্তু আমাদের এক ধরনের রোম তৈরি, যেটাকে আমরা বলছি মূলরোম। যেহেতু মূল বা এপিব্লেমা থেকে মূলরোম তৈরি হয়, এজন্য এই এপিব্লেমা থেকে যেহেতু মূলরোম সৃষ্টি হয়, এজন্য এপিব্লেমাকে আমরা বলা হয় পিলিফেরাস স্তর। কি স্তর বলি? পিলিফেরাস স্তর। এটা অনুধাবনে আসতে পারে কেন এপিব্লেমাকে পেলিফেরাস স্তর বলা হয়, অথবা কোনটিকে পেলিফেরাস স্তর বলা হয়, এটা তোমাদের অ্যাডমিশনের জন্য কিন্তু এমসিকিউতে আসতে পারে। সেটার আনসার কি হবে? এপিব্লেমাকে পিলিফেরাস স্তর বলা হয়। কেন এপিব্লেমাকে পিলিফেরাস স্তর বলা হয়? এপিব্লেমাকে পিলিফেরাস স্তর এজন্য বলা হয় যেহেতু আমাদের এই মূল থেকে মূলরোম বা এপিব্লেমা থেকে মূলরোম তৈরি হয়, এজন্য একে পিলিফেরাস স্তর বলা হয়। তো চলো আমরা এবার একটু যাই। কথা হচ্ছে আমরা সবসময় বললাম ত্বকীয় টিস্যুতন্ত্রের যে প্যারেনকাইমা কোষগুলো ছিল সেটা কয় স্তর বিশিষ্ট? এক স্তর বিশিষ্ট। এখন কোন ক্ষেত্রে কি সেটা একের অধিক স্তর হইতে পারে? হ্যাঁ হতে পারে। কোন ক্ষেত্রে কিন্তু সেটা বহু স্তর হইতে পারে। এরকম বেশ কিছু উদ্ভিদ আছে, যেমন বট, অশ্বত্থ, পাকুড়, এই গাছগুলোর ক্ষেত্রে কিন্তু এদের যে পাতার কোষগুলো সেগুলো কিন্তু বহু স্তরে গঠিত। কয় স্তরে? বহু স্তরে। এবং এটা নরমালি হয় না, এটা একটা বিশেষ ধরনের বিভাজনের মাধ্যমে কিন্তু এই বহু স্তর গঠিত হয়। সেই বিশেষ ধরনের বিভাজনটাকে বলা হয় পেরিক্লিনাল বিভাজন। কি বিভাজন? পেরিক্লিনাল বিভাজন। তাহলে পেরিক্লিনাল বিভাজনের মাধ্যমে কিন্তু বট, অশ্বত্থ, পাকুড়ের যে ত্বকের স্তর সেটা বহু স্তর হইতে পারে। কোথায়? বট, অশ্বত্থ, পাকুড়ের পাতার যে ত্বকের স্তর সেটা আমাদের পেরিক্লিনাল বিভাজনের মাধ্যমে বহু স্তরই হইতে পারে। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এই পেরিক্লিনাল বিভাজনটা কি? সেটাই তো বুঝলাম না। দেখো পেরিক্লিনাল বিভাজনটা কি আমরা এখন একটু বর্ণনা করব। পেরিক্লিনাল বিভাজন আমি একটু এগুলো রাব আউট করে দিচ্ছি, ঠিক আছে? তারপরে এখানে লিখতেছি। পেরিক্লিনাল শব্দটা আসে প্যারালাল থেকে। কি থেকে? প্যারালাল মানে কি? সমান্তরাল। প্যারালাল মানে সমান্তরাল। যদি দেখা যায় যে আমাদের এই বিভাজনটা যদি কোনো একটা টিস্যুর যে স্তর থাকে, টিস্যু স্তরের সমান্তরালে যদি বিভাজিত হয়, কি বললাম? টিস্যু স্তরের সমান্তরালে যদি বিভাজিত হয়, তখন সেই বিভাজনটাকে বলা হয় পেরিক্লিনাল বিভাজন। টিস্যু স্তরের সমান্তরালে যদি বিভাজন হয় সেটাকে বলা হয় পেরিক্লিনাল বিভাজন। এবং যখন বহিস্তর করতে হয়, ত্বকের যদি বহিস্তর হইতে হয়, তাহলে সেটাকে কি ধরনের বিভাজন হইতে হবে? সমান্তরাল টিস্যু স্তরের সাথে সমান্তরালে বিভাজিত হইতে হবে, এবং সেই বিভাজনটাকে আমরা বলি পেরিক্লিনাল বিভাজন। এবং এটা কেমন? মনে করো এইখানে যে ত্বকটা দেখতেছো, এর মাঝে হয়তোবা এরকম একটা স্তর থাকবে। এখানে দেখো মোটামুটি আমরা যদি এখানে এরকম একটা দাগ দিই, যেরকম হয়, ধরো এরকম ভাবে এখানে স্তরটা আছে, কিন্তু হঠাৎ করে এর মাঝে এরকম দুইটা অংশ আছে তৈরি হয়েছে, দুইটা কোষ তৈরি হয়ে গেছে। কিন্তু দেখো এখানে কিন্তু দুইটা কোষ, বাট এই দুইটা কোষ কি পরস্পর সমান্তরালে আছে। এই যে পোর্শনটা এখানে আঁকলাম, এই ধরনের সাইডটাকে আমরা বলি পেরিক্লিনাল বিভাজন। কি বলি? পেরিক্লিনাল বিভাজন। এখন এই ধরনের বিভাজন কই ঘটে? বট, অশ্বত্থ, পাকুড়ের পাতায় এই ধরনের বিভাজন আমরা ঘটতে দেখি। তাহলে মোটামুটি আমাদের এই অংশ থেকে আমরা জানলাম। এখন আমরা আরেকটু জানবো যে ফুল বা পাপড়িতে, আমরা যে পাপড়ির কথা বলি বা ফুল, এগুলোতে কি ধরনের কোষ থাকে, বা এপিডার্মিসটা এখানে কি ধরনের? এখানকার এপিডার্মিসও কিন্তু থাকে, তবে এখানকার এপিডার্মিসে কিছু পিগমেন্ট থাকে বা রঞ্জক থাকে, যার জন্য ফুলের কালারগুলো যাতে কালারফুল হয়, এই জন্য এই এপিডার্মিসগুলো তাকে সহায়তা করে। সেই এপিডার্মিসে কি কি ধরনের পিগমেন্ট থাকতে পারে? পাপড়িতে অ্যান্থোসায়ানিন থাকতে পারে। কি থাকতে পারে? অ্যান্থোসায়ানিন থাকতে পারে। এই অ্যান্থোসায়ানিনের কারণে কিন্তু আমাদের পাপড়ির এপিডার্মিসটা ফুলটাকে আরো বেশি কালারফুল করতে হেল্প করে। তাহলে আমরা মোটামুটি এই জায়গাটাও এখান থেকে পড়লাম। এবার আমাদের একটু জানা দরকার যে গঠনটা কেমন হবে। আমরা যদি গঠনটা না জানতে পারি তাহলে কিন্তু আসলে ঠিকমতো বুঝতে পারবো না। তো চলো আমরা একটু যে কোনো একটা টিস্যুতন্ত্রের ক্ষেত্রে, বিশেষ করে আমাদের ত্বকের টিস্যুতন্ত্রের গঠনটা একটু জানার চেষ্টা করি, ভিতরের গঠনটা। যেমন ধরো এটা ত্বকীয় টিস্যুতন্ত্র, আমি একটু আঁকার চেষ্টা করতেছি। ধরো এইটা একটা স্তর, এটা একটা ত্বক আছে, ভিতরে সেলুলোজ আছে, ঠিক আছে? এর বাইরে একটা আবরণ, এটা হচ্ছে কিউটিকলের আবরণ। একটু খেয়াল করো, এই যে অংশটা আঁকতেছি আমি, এইখানে আঁকতেছি, ঠিক আছে?
এইখানে দেখো আমি একটু আঁকার চেষ্টা করতেছি। এইখানে এই যে এখানে কিন্তু দুইটা স্তর দেখতে পাচ্ছ, দেখো এখানে একটা কিউটিকলের স্তর আছে, একটা সেলুলোজের। এই জায়গায় যে স্তরটা, এইটা হচ্ছে আমার সেলুলোজের স্তর। এই যে এই পোর্শনটা, এই যে এখান থেকে এই যে এই পোর্শনগুলো আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে সেলুলোজের স্তর। কিসের স্তর? সেলুলোজের স্তর। আর এর উপরে দেখা একটা পুরো আবরণ আছে, এই পুরো আবরণটা হচ্ছে কিউটিকলের স্তর। পুরো আবরণটা হচ্ছে কিউটিকলের স্তর। এখন কথা হচ্ছে, তাইলে খেয়াল করে দেখো আমাদের ত্বকের টিস্যুতন্ত্রের যে কোষ থাকে, সেই কোষের দেখো ভিতরের দিকের এবং পাশের দিকটা কিন্তু তুলনামূলকভাবে কম পুরু। ভিতরের দিকের এবং পাশের দিকের যে অংশটা আছে, এটা কিন্তু তুলনামূলকভাবে কি পাতলা, তুলনামূলকভাবে কিন্তু পাতলা, এই পাশের দিক এবং ভিতরের দিক। কিন্তু বাইরের দিকটা দেখো তুলনামূলকভাবে কিন্তু বেশি পুরু। এখন বাইরের দিক বেশি পুরু কেন বলতো? কারণ বাইরে মোম জাতীয় বা কিউটিকলের আবরণ রয়েছে। এজন্য এই সেলুলোজের যে বাইরের দিকের অংশটা বা কোষের বাইরের দিকের অংশ, এটা হচ্ছে আমাদের পুরু কিউটিকলের কারণে। এখন এইখানে এর ভিতরে কি আছে দেখো, এই কিউটিকলের নিচে কিন্তু কোষ প্রাচীর আছে, কারণ আমরা জানি সেলুলোজ কার প্রধান উপাদান? সেলুলোজ যে কোষ প্রাচীরের প্রধান উপাদান। তাহলে মোটামুটি আমরা এর গঠনটা সম্পর্কে একটা ধারণা নিলাম। এবার আমরা আমাদের বাকি অংশ নিয়ে আমরা একটু কথাবার্তা বলবো। সেটা হচ্ছে আমাদের যে ত্বকের কাজ কি কি হয় সেটা একটু জানবো। আমাদের এখানে আরো বেশ কিছু অংশ রয়েছে। দেখো ত্বকের কাজ কি হয় ইতিমধ্যে কিন্তু আমরা আলোচনা করছি। কেমনে আলোচনা করছি? প্রথম কথা, আমাদের ত্বকে কি ছিল বলতো? ত্বকের একটা গুরুত্বপূর্ণ কাজ ছিল কি? বাইরের কাভারিং। তাহলে ত্বক কি করে? ত্বক হচ্ছে বা এপিডার্মিস প্রতিরক্ষা দেয়। কি করে? প্রতিরক্ষা দেয়। কোত্থেকে প্রতিরক্ষা দেয়? বাইরের বিভিন্ন ক্ষতিকারক বস্তু বা প্রতিকূল অবস্থা থেকে ত্বক কি করে? প্রতিরক্ষা দেয়। সেকেন্ড কাজ কি করতে পারে? ত্বকের ভিতরে দেখো আমাদের কি ছিল? ত্বকে কিন্তু যে বিভিন্ন যে উপাদানগুলো ছিল, যেমন ধরো আমাদের এই যে এখানে কি দেখতে পাচ্ছেন বিভিন্ন কোষ ছিল, প্যারেনকাইমাল কোষ ছিল। এখানে কিন্তু এর ভিতরে কিছু কিছু ছিদ্রও থাকে। এই ছিদ্রগুলো কি করে? ত্বকের এই ছিদ্রগুলো কিন্তু কিছুটা হইলেও বাতাসের প্রবাহে সাহায্য করে। কি করে? আমাদের বাতাসের যে প্রবাহে কিন্তু একটা সাহায্য করে। তাহলে মোটামুটি আমরা এই কাজগুলো দেখলাম। এছাড়া আমাদের এখানে আরো বেশ কিছু কাজ আছে। যেমন কাজগুলোর মধ্যে কি, এটা কিন্তু আমাদের ত্বকের যে মূলরোমের কথা বলছিলাম, দেখো এই যে মূলরোম, এটা কি করে বলতো? ত্বকের এই মূলরোম কিন্তু পানি এবং খনিজ লবণ শোষণ করে। খুব ইম্পর্টেন্ট একটা কথা, পানি ও খনিজ লবণ শোষণ করে। তাহলে দেখো আমরা কিন্তু ইতিমধ্যে আমরা কাজগুলো পড়ে ফেলছি, জাস্ট এখন একটু সুবিন্যস্ত করলাম। এবার আমাদের বাকি অংশ, আমরা কিন্তু বলছি যে ত্বকীয় টিস্যুতন্ত্রের কিন্তু তিনটা অংশ ছিল। আমরা শুধুমাত্র ত্বক নিয়ে ইতিমধ্যে আলোচনা করলাম। এখনো আমাদের বাকি আছে কি? এখনো ত্বক থেকে উদ্ভূত যে আমাদের ত্বকীয় উদ্গত অংশ আছে সেটা বাদ আছে, অর্থাৎ ত্বকীয় উপবৃদ্ধি নিয়ে এবার আলোচনা করব। ত্বকীয় উপবৃদ্ধি